অর্থনীতির হালচাল ও বিনিয়োগ বান্ধব পরিবেশের বিভিন্ন দিক নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খুরশিদ আলম। জনাব খুরশিদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই যে প্রশ্নটি আপনার কাছে করব সেটি হচ্ছে যে এই যে এলসি কমছে, মানে আমাদের দেশে কাঁচামালগুলো আসবে কম, ডোমেস্টিক এবং রফতানিতে সেটার প্রভাব পড়বে, এর কারণটা আসলে কি? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে সংযুক্ত করার জন্য। আপনি বলেছেন যে আমাদের এলসি কমছে, মানে আমাদের আমদানি কমে যাচ্ছে, এটার অর্থটা কি? এখানে যদি আপনি চিন্তা করেন, এখানে দুইটা জিনিস বোঝায়। তো দুইটার ভিতরে একটার নেগেটিভ, একটা হলো যে আমার নিজস্ব পণ্য আমরা তৈরি করতেছি, আমাদের ভ্যালু এডিশন হচ্ছে আমরা নিজস্ব পণ্য, আমরা অনেক প্রোডাক্ট তৈরি করতেছি, এই জন্য আমার প্রোডাক্ট লাগবে না, একটা। দুই নম্বর হলো যে আপনার মার্কেট খুবই খারাপ, আপনি ভবিষ্যতে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন না, বেচতে পারবেন না, দেখে আপনি এলসি করে র মেটেরিয়াল এনে ব্যাংকে সুদ দিতে চাচ্ছেন না। এইটা হলো মূল উদ্দেশ্য। তো উদ্দেশ্যের ভিতরে আমি যেটা প্রথম বললাম ওটা বাদ, কেন আমাদের নিজস্ব লোকাল মিলগুলার যেই কোনো পণ্য মিলের কথাই বলেন, সুরক্ষা দেওয়ার মতো কোনো নীতি নাই। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, বিভিন্ন প্রকারের সংকটে মিলগুলো জর্জরিত। না, এই সংকট তো আগেও ছিল, গত 9 মাসের রিপোর্টে এটি না, 9 মাসের রিপোর্ট আর ইদানিংয়ের রিপোর্টটা খুবই ব্যবধান। আপনি একটা জিনিস জানেন, একটা জিনিসের কিন্তু চূড়ান্ত, আপনি যদি একটা জায়গায় কল দিয়ে পানি ভরতে চান একটা ড্রামকে, আস্তে আস্তে সে ভরবে, তাই না? একটা সময় লাগবে। আজকে ইরান সঙ্গে যে ইসরায়েল বা ইউএসের যুদ্ধ হলো, সেটার কিন্তু ফলটা কিন্তু এখন আসতেছে। এখন আসতেছে কেন? আপনি দেখেন সারা বিশ্বে তেলের দাম বেড়ে গেছে, গাড়ির জ্বালানির দাম, সবাই কিন্তু অস্থির যে আমি তেল কিনবো। গাড়িটা কিন্তু মানুষের দেখেন খাদ্য আগে, তারপরে হলো তার যানবাহন, তারপরে বস্ত্র। এখন সে যে আপনি যানবাহন দিয়ে যাবে, স্কুলে বাচ্চাকে নিয়ে যাবে, ডাক্তারের কাছে যাবে, সে গাড়ি তো তার তেল কিনতে হবে, তারপরে সে চিন্তা করবে আমি কাপড়টা কিনবো। তো এখন কত হলো বা যে কোনো জিনিসেরই চাহিদা কিন্তু আপনি যদি হিসাব করেন, আমার হিসাবে 35 to 40% ডিমান্ড কমে গেছে সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বে। ধনী দেশ বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, প্রত্যেক জায়গায় কোনো ক্ষমতা একটু কম। কারণ হয়েছে তারা চিন্তা করতেছে তেলের দাম বেড়ে গেছে, এটা আবার কখন গিয়ে কী অবস্থা দাঁড়ায়, এই জন্য তারা এইসব জিনিসে কোনো ইনভেস্ট করতে চাচ্ছে না, কোনো লাক্সারি। বৈশ্বিক অস্থিরতার কারণেই একটা, হ্যাঁ। আর আমাদের দেশে যে জিনিসটা আমাদের এখানে আবার একটু বেশি হয়েছে, কারণ হয়েছে যে আমাদের স্থানীয় মিলগুলার উৎপাদন ক্ষমতা খুব কমে গেছে। এখানে যে আমাদের নিজস্ব, যদি আমি একটু কাপড়ের ব্যাপারে বলি, বস্ত্রশিল্প যেটা টেক্সটাইল মিল, এই টেক্সটাইল মিলের ধরেন আমাদের বাংলাদেশে 2020-এ এটার আমাদের নিজস্ব পণ্য উৎপন্ন হইতো 12 বিলিয়ন ডলারের, তখন 16 কোটি লোকের উপরে হিসাব করে। এখন লোক বেড়েছে, এখন আমাদের হওয়ার কথা 13 বিলিয়ন ডলার। মানে আমাদের নিজস্ব পণ্য আমরা উৎপন্ন করে আপনাদের কাছে আমরা ব্যবহার করব, বিক্রি করব দেশের ভেতরে। এটা এক্সপোর্টের কথা বলি না, লোকাল। সেইখানে এখন হচ্ছে 8 বিলিয়ন। দ্যাট মিন 5 বিলিয়ন ডলার আমাদের লোকাল মার্কেট থেকে চলে গেছে। আমাদের অনেক মিল বন্ধ হয়ে গেছে, এবং বন্ধ হচ্ছে, অনেক মিল মালিকরা অস্থিরতা পালন করতেছে মিলগুলো বিক্রি করার জন্য, বা কি করবে অস্থির হয়ে গেছে। কারণ হচ্ছে এর ভিতর দেখেন আপনার, এটা যত দেরি করবে তত তাদের জন্য ভয় বেশি। আপনি বলবেন কেন? যে লোন নিয়েছিল, সে লোনের ইন্টারেস্ট রেট 14%। একটা ইন্ডাস্ট্রির উপরে ব্যাংক লোন 14%। সারা বিশ্বের ধরেন আপনি এগুলা ইন্ডাস্ট্রির জন্য হয় 7-8, সেখানে 14 করে রাখছেন। তাহলে এখন ব্যবসা খারাপ, সে 14% কোথায় থেকে দিবে? অটোমেটিক এই ব্যাংকের টাকা দিতে পারবে না, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আগে কত ছিল এটা? আগে ধরেন 7, 8, 9 ছিল, এক ডিজিটে ছিল। কোনো ব্যাংক 7 দিছে, কোনো 8 দিছে, কেউ 9 দিছে, 9-এর উপরে ছিল না। তো আপনার একটা মানে যদি মনে করেন 8-ই ধরি, 8-এর থেকে 14 কত? 6%। সর্বোপরি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে এই জায়গা থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপগুলো নেওয়া উচিত? না, এখন পদক্ষেপের জন্য আমার দৃষ্টিতে সর্বপ্রথম বাংলাদেশের জ্বালানি, গ্যাস, বিদ্যুতের নিশ্চয়তা দিতে হবে, নিরবিচ্ছিন্ন দিতে হবে গ্যাস বিদ্যুৎ। আপনি 1 ঘন্টা দিবেন, 6 ঘন্টা বন্ধ, এই ধরনের বিদ্যুৎ আমাদের দরকার নেই, তারও মেশিনারি নষ্ট হয়। আমাকে দিতে হবে, আপনাকে একটা নীতিমালা তৈরি করতে হবে, আপনাকে বলতে হবে যে আপনার এলাকায় আমি 3 দিন গ্যাস দিব, 3 দিন দিব না, ঠিক আছে, কিন্তু নীতিমালা চাই আমরা, যে আপনি কতক্ষণ দিবেন। আমাকে বুঝতে হবে
আমার লোকগুলো বসায় বেতন দিচ্ছি, আমাকে বলতে হবে যে আপনি কালকার লোক আসতে না করেন, কালকা কেন ও টাকা খরচ করে আসলো, মিল বন্ধ, আরও লস হচ্ছে। কার জন্য? আপনার নীতির জন্য। আপনি যদি বলে দিতেন যে আগামী 3 দিন আমার এখানে গ্যাস থাকবে না, আগামী 1 বছর গ্যাস পাবেন না, বলে না, এখনও বলতে পারে, কিন্তু এরকম বহুত কিছু এই নীতিমালা নাই। 1 নম্বর হলো সত্যিকারের নীতিমালা গ্যাস এবং বিদ্যুতের জন্য চাই। এখন গ্যাসের কি অবস্থা? এখন যদি গ্যাসের অবস্থা আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন কি না, আমার কাছে মোবাইলে আমি অনলাইনে সবসময় দেখি, এখন দেখলে তো আমার ধরেন হয়তো প্রেশার ডাউন হয়ে যাবে, নাহলে উঠে যাবে। আমি আপনাকে দেখাচ্ছি যে গ্যাসের অবস্থাটা কি, আপনি দেখেন যে আমরা এটা আপনি দেখতে পান কি না, 0 একটু পরে দেখেন একদম নিচে কাটাটা, আমার থাকার কথা 10 প্রেশার, এখন আছে আপনার আর 0.7 0.6, মানে 1-এর নিচে, একরকম। হ্যাঁ, 1-এরও কম। দেখেন আমার মিল বন্ধ, আমি আপনাকে দেখাই, সবগুলো মেশিন এখন বন্ধ, আমার লোক বসে আছে। তা আমরা এখন করবোটা কি? আমাদের এই জন্য বললি যে আমাদের একটা নীতিমালা দেন, নীতিমালা দিলে জিনিসটা আমরা বলতে পারি যে হ্যাঁ আমাদের এটা হয়েছে। তো এখন যে জিনিসটা সরকারের কাছে বিদ্যুৎ গ্যাসের আমরা চাই। দ্বিতীয়ত হইল বাংলাদেশে বন্ড মিসইউজ হচ্ছে অজস্রভাবে। মানে আপনারা কি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন, তাদের সঙ্গে এই কথাগুলো, এই আলাপগুলো কি করেছেন কিনা? না, আমরা তো করেছি। দেখেন আপনি জানেন যে এনবিআরএফ চেয়ারম্যান সাহেব বদল হয়েছেন, আমরা আগের চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলাম, এখন আবার নতুন একজন আসছেন, উনার কাছে আবার যেতে হবে। তো আমরা কি ব্যবসায়ী করব না শুধু এগুলোর জন্য যাব? আমাদের তো ব্যবসা চালাইতে হবে। আপনাকে যদি বলা হয় যে আপনি এখানে না বসে ওখানে যান, তা আপনি কোন দিকে যাবেন? তো আমাদের তো কাজ করতে দিতে হবে। এগুলো তো ধরেন আমাদের সব ওনারা জানেন বাংলাদেশে কি পরিমাণ বন্ড মিসইউজ হচ্ছে। এই বন্ড মিসইউজের জন্য আজকে লোকাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি বসে গেছে, এবং বিদেশিরাও আপনার বাংলাদেশে টেক্সটাইল করতে চাচ্ছে না, যে তোমার এখানে এত বন্ড মিসইউজ হচ্ছে, আমি কোনো পণ্য বানাইলে লোকালি বেচতে পারবো না। ঘটনাটা এরকম যে এগুলাকে দেখার কোনো আপনার কোনো কি বলবো যে কোনো প্রতিনিধি বা কোনো লোক নাই। এখন এই যে বন্ড মিসইউজের কথা বলছেন, এটার জন্য এটার অভিযোগ কি দিয়েছেন কর্তৃপক্ষকে? কর্তৃপক্ষ দেখতেছে না, নিউজ পেপারে আসতেছে না। এই যে দেখেন, যে আমি একটা দেখাই আপনাকে, যেমন একটা নাম দেওয়া আছে যে 19 কোটি ডলারের সে কাপড় পণ্য আমদানি করেছে, 4 কোটি ডলারের রপ্তানি করেছে, 15 কোটি ডলারের তার কাপড় আসে নাই, বিক্রি করে দিছে। এগুলো পেপারে আসে না? এই যে নারায়ণগঞ্জ ব্রাঞ্চ থেকে নারায়ণগঞ্জের ব্যাংকের নাম দিয়ে পার্টির নামও লিখে দিছে। এখন গ্যাস এবং বিদ্যুতের জন্য যেটি আসলে যে সমস্যাগুলো হচ্ছে, আরো কিছু নীতিমালাও তো রয়েছে যে আপনাদেরকে সোলার প্যানেল তৈরি করতে হবে, সেখান থেকে নিজস্ব সোলার প্যানেল তৈরি করবো কোথায় থেকে? টাকা কই? আমার তো ওয়ার্কিং ক্যাপিটাল নাই। আপনারা আমাদের এখানে শুনেন, পলিসিগত ব্যাপারে আমি বলতে গেলে এগুলো ঠিক হবে না, আমি রাজনীতি বুঝি না। আপনাকে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে এখন অনেক টাকা আছে, বলা হয়েছে কি যে বন্ধ মিলগুলা জন্য টাকা দেওয়া হবে 60,000 কোটি টাকা। বন্ধ মিলে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, মেশিনও নাই, আপনি সেটা টাকা দিবেন। বর্তমানে যে মিলগুলা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, বিদ্যুতের জন্য মরে যাচ্ছে, হসপিটালে আছে, কোরামিন ইঞ্জেকশন দিচ্ছে, আইসিইউতে আছে, এইটা আপনি দেখবেন না। ওই কবরে মারা গেছে 17 বছর আগে, 16 বছর আগে, ওই লাশ নিয়ে এসে এখন আপনি তার পরিচর্যা করবেন। আর আমরা যে হসপিটালে শুয়ে আছি, আমাদের দেখার দরকার নেই। তো নীতি হলো এইটা। আমরা বলি কি যে আপনাকে আসল জিনিস জানতে হবে। আপনি একটা ডিক্লারেশন দিয়ে দিলেন বন্ধ মিলের জন্য আমি টাকা দেব, তো এই জিনিসগুলো তো আজকে দেখেন আমাদের যে আপনার ওয়াইজ আর্নার কত বাড়ছে, আমাদের রিজার্ভ বাড়ছে। এই যে ডলারও কিন্তু আমাদের রাখা নিরাপদ না, ডলারটাকে কাজে লাগাইতে হবে। যে কোনো জায়গায় আপনি গ্যাস কিনেন বা পেট্রোল কিনেন, ইনভেস্ট করে দেন, এত টাকা ডলার রাখা ঠিক না, কারণ এটা আইডেল মানি। ডলারটা কিন্তু আপনি রাখতেছেন, দেখাচ্ছেন যে আমার এখানে রিজার্ভ বাড়ছে। রিজার্ভ বাড়াটা বাহাদুরি না। হ্যাঁ, রিজার্ভ বাড়া কোন পর্যন্ত? 3 মাসেরটা আপনি রেখে, 3 মাসের রিজার্ভ রেখে বাকিটা ইউটিলাইজ করতে হবে, অর্থনীতির জন্য ব্যবহার করতে হবে, অর্থনীতি চাঙ্গা করার কাজে লাগাইতে হবে। কোনটা দিয়ে আমার কাজ হবে, কোনটা দিয়ে আমার ভ্যালুয়েশন হবে, সেখানে কাজে লাগাইতে। আপনি শুধু ডলার রেখে দিবেন হবে না। এই যে এখন ধরেন আপনার এলসি হচ্ছে না, আপনি বলবেন লোকাল মিলগুলো কেন? আমি র মেটেরিয়াল এনে কী করবো? র মেটেরিয়াল আনলে ব্যাংকের ইন্টারেস্ট দিতে রাখতে হবে। আমরা 3 মাসের জন্য এক একটা মিল, আমি টেক্সটাইল মিলের কথা বলি বা অন্য মিল, 3 মাসের র মেটেরিয়াল রাখতে হয়, কোটি কোটি টাকা। এখন ওই অবস্থা নাই, কারণ এটা কস্ট বেড়ে যায়। 3 মাসের জন্য 14% ইন্টারেস্ট দিয়ে পোষায় না।
এখন মানে এই প্রশ্নটা করার আগে আমি নিজেকে প্রশ্ন করছি যে এই প্রশ্নটা আপনাকে করা উচিত হবে কিনা, জি, বলেন। যে বাইরের দেশের ইনভেস্টর তারা আসলে আকৃষ্ট হবে কিনা। কিন্তু আপনি যেহেতু বলছেন যে গ্যাস এবং বিদ্যুতের যে সঞ্চালন, যে সরবরাহ, সেটি আমাদের সঠিক নেই, তাহলে আমরা দেশেই তো বাঁচছি না, তাহলে অন্য কেউ কেন আমাদের দেশে ইনভেস্ট করবে? এই জিনিসটা নির্ভর করবে সরকারের নীতিমালার উপরে। দেখেন, আমরা কিছুদিন আগে আমরা একটা চাইনিজ টিমের সঙ্গে বসেছিলাম, সেখানে বলা হয়েছে, আমি তাকে জিজ্ঞেস করলাম তোমরা বাংলাদেশে কেন তুমি ইন্ডাস্ট্রি করো না। তখন একজন দাঁড়ায় বলল 6 বছর আগে আমি কুমিল্লাতে একটা প্লট পেয়েছিলাম, আজ পর্যন্ত আমাকে গ্যাস দেওয়া হয় নাই, 6 বছর আমি ওখানে আর যাবো না। তো এইটা যদি অবস্থা হয়, আপনি 6 বছর পরে গ্যাস দিবেন বলে এখনও গ্যাস দেন নাই, এগুলার নীতিমালা না। এইসব কথা বললে আপনার বিদেশিরা তো আসবেই না, বরঞ্চ যা আছে নিয়ে চলে যাবে। আপনাকে কথা বলতে হবে প্ল্যানিং করে, আপনি যেটা বলবেন সেটা কাজ করতে হবে। এখন আমাদের প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, চীনের মিরেরসরাইতে আপনার যে দেওয়া হয়েছে চীনকে, সেখানে বলা হয়েছে 18 মাসের ভিতরে সব কিছু করে দেবেন। তো আমার কাছে একটা প্রশ্ন, যে প্রধানমন্ত্রী কথা বলছেন, মূল্যবান কথা, ওনার কথা রাখতে হবে, কিন্তু জ্বালানি মন্ত্রণালয় কি পারবেন এই 18 মাসে ওখানে 12 কিলোমিটার গ্যাস নিতে পারবেন? কোথায় থেকে দিবেন? আমার ফ্যাক্টরি বন্ধ, আমি আপনাকে দেখালাম 0। এরকম বহু ফ্যাক্টরি আছে বাংলাদেশে, প্রায় 35 থেকে 40% ফ্যাক্টরি এখন বন্ধ গ্যাসের জন্য। তো এখন এই আসলে গ্যাসের বিকল্প অন্য কোনো দিকে কি আমাদের যাওয়ার কোনো সুযোগ না, আছে কিনা? সেটা সময় লাগবে। দেখেন, আমাদের তো এই যে আপনি জানেন বঙ্গোপসাগর আমাদের বিজয় করেছিলাম না, কত বছর, 14 বছর 15 বছর হয়েছে, আমরা কিছু করেছি? পার্শ্ববর্তী দেশ 2 দেশ সেখান থেকে আমাদের গ্যাস নিয়ে যাচ্ছে, আমরা তুলি নাই। আমাদের নিজস্ব গ্যাস তুলি, আমাদের নিজস্ব কয়লা আছে এখানে। আমাকে চীন দেশের লোক বলতেছে তোমার দেশে কয়লা আছে, কিন্তু আমি কয়লা না উঠে কয়লা ইম্পোর্ট করতেছি। আমাদের দেশে লোহা আছে, লোহা না উঠে আনতেছি। এগুলো মাটির নিচে রেখে কার জন্য রাখতেছি আমরা? আমরা কি মৃত্যুর পরে আমাদের পরের জেনারেশন এসে দেখবে যেখান থেকে কয়লা উঠাচ্ছি? আর আমাদের লোক কষ্ট করতেছে। আমাদের নীতি, আমার মনে হয় যে এখানে যারা নীতি নির্ধারণ করতেছেন, এইখানে কোনো একটা ঝামেলা আছে। কারণ হচ্ছে ওনার মধ্যে চাচ্ছে না যে এই জিনিস আমি উঠাই, দেশকে অর্থনীতি চাঙ্গা করি। আমার এখানে পরিষ্কার কয়লা, কিন্তু আমাদের অনেক কয়লা খনি আছে, এখন আপনি উঠে, অথচ আপনি কয়লা ইম্পোর্ট করতেছেন। তা আমরা কি বলবো এখন? এই কয়লা দিয়েও আপনি জ্বালানি করতে পারেন, গ্যাসের পরিবর্তে অনেক সময় কয়লা দিয়েও বয়লার চালানো যায়। কিন্তু আপনার জিনিসটা হইলো যে আপনাকে পলিসি দিতে হবে। আবার আমাদের বলা হয় কয়লাতে পরিবেশ নষ্ট হবে, এইসব বলে বলে আমাদের ধ্বংস করার জন্য এইসব জিনিসে আসতেছে। তবে আমার কথা যে সরকারকে আমি বলবো, বা আমাদের প্রধানমন্ত্রীকে বলবো, যে আপনি একটু দয়া করে আপনি যা কমিটমেন্ট করবেন চীনের সাথে বা যে কোনো দেশের সাথেই, আপনি একটু নিজে ভালো করে যাচাই করে নেবেন। আপনার লোকের কথার উপরে আপনি যদি করেন, তাহলে আপনার গুডউইল নষ্ট হবে। সংগঠন হিসেবে আপনারা যারা আছেন, সব সংগঠন মিলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, কথা বলা, বা যারা সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে কথা বলা, কিছু দাবি করা যে এই কাজগুলো আমাদের জন্য দরকার, আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার, সেগুলো কি আপনারা করছেন কিনা? তারা যদি না মানে সেজন্য আপনারা একটু আন্দোলন করা, সেটাও কি করছেন কিনা আপনাদের নিজেদের লাভের জন্য, দেশের লাভের জন্যই? না, দেখেন, একটা সরকার মাত্র নতুন আসছে, কয় মাস হলো। এখন যদি আমরা একটা দাবি তুলি, আমরা যদি রাস্তায় নামি, এটা কি সঠিক হবে? না, রাস্তায় নেওয়ার বিষয় না, সুপারিশগুলো কি করা? না, সুপারিশ তো আমরা করতেছি। উনি তো ব্যতিব্যস্ত মানুষ, এখন প্রথম আইসা বহু কিছু তাকে করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় হাত দিচ্ছে, একটা একটা করে দেখতেছেন। উনি পরিশ্রম করতেছেন, সকাল 9টায় অফিস চলে যান। তো এখন তো উনি তো চেষ্টা করতেছেন, কিন্তু উনি চেষ্টা করলে আপনি চেষ্টা করলেন না, আপনি আশেপাশে সবাইকে চেষ্টা করতে হবে, ওই ধরনের করতে হবে। আমি একটা জিনিস শুনলাম গত পরশুদিন একজনের কাছে, যদি এটা বলা ঠিক না, একটা জিনিস প্রাইম মিনিস্টার নাকি 3 বার রিমাইন্ডার দিচ্ছে, বলা হয়েছে যে এটা আমাকে আপডেটেড জানান। ওই টাইমে হয় না, আবার জিজ্ঞেস করছে যে এটা কী হইলো। তা এখন যদি প্রাইম মিনিস্টার যদি বারবার আপনাকে জিজ্ঞেস করে বলার পরে, এটা লজ্জার কথা। তা আপনার কী করতে, চেয়ারে বসে ক্ষমতায় বসে আছেন, কাজ করতে পারেন না। তো আমাদের কথা হইলো যে আমাদের যারা আছে চেয়ারে বসে, যেসব ডিপার্টমেন্টগুলো দেখতেছেন, মন্ত্রী পরিষদ থেকে আরম্ভ করে নিচে যারা আছেন, বিশেষ করে সচিব বা অন্য লাইনে যারা আছেন, যারা কাজ করেন, অফিসিয়াল কাজগুলো যারা করেন, এদেরকে আরও সঠিকভাবে কাজ করার জন্য আন্তরিকতা থাকতে হবে, এবং তাদেরকে দেশের প্রতি মমতা, মায়া মমতা থাকতে হবে। আমার দেশকে উন্নতি করব,
শুধু প্রাইম দেশের মিনিস্টার প্রতি ভালোবাসা এবং মমত্ববোধ, দেশত্ববোধ তাদের বোধটা। মধ্যে থাকতে হবে। হ্যাঁ। আমরা আশা করছি গ্যাসের সমস্যার সংকট সমাধান না, এটা হবে। হবে না। কুমিল্লাতে আমরা দেখেছি যে 4টি গ্যাস কূপ থেকে আসলে উত্তোলন করা হবে গ্যাস। এখন সেইগুলো যদি হয় এবং দেশের ভিতরে অন্যান্য গ্যাস কূপ যেখানে আছে গ্যাস যদি আমরা সঠিকভাবে উত্তোলন করতে পারি তাহলে হয়তো কিছুটা উন্নতির দিকে যাবে বলে না, আমরা এ- এ- আশা করতেই না, পারি। এটা যেটা আপনি আশা করছেন আপনার চিন্তা ঠিক আছে, সেটা হলো আপনি আগে এটা উঠান। আপনি যদি আমাকে দাওয়াত দেন আপনার বাসায় আজকে ডিনার করাবেন, আপনি বাজারেই করেন না। বাসায় যাওয়ার পরে ভাই আজকে তো বাজার করতে পারি নাই, মার্কেটে যাওয়া হয় নাই, আমাকে ফিরাই দিলেন, এটা হবে? নাকি আপনি আগে খাওয়ার জিনিসপত্র বাজার টাজার করে না, তৈরি নিশ্চয়ই বাজার টাজার করে বাস, নিশ্চয়ই এইটি গ্যাস ক্ষেত্র চাচ্ছি। থেকে গ্যাসগুলো উঠিয়ে উঠিয়ে সমস্যার সমাধান করে নিশ্চয়ই। তারপরে আপনি আপনি ইয়েকে ডাকেন, কাকে? ইনভেস্টরকে ডাকেন, এই জি, যে আমার কাছে জি। গ্যাস আছে, আসো আজকে দিব তোমাকে। জি। দেখবেন যে ভরে যাবে দেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে খুবই অসংখ্য গুরুত্বপূর্ণ ধন্যবাদ। জি। কথা আপনার কাছ থেকে শুনেছি। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খুরশেদ আলম।